আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, বাসায় অবস্থান করছো এবং ভালো আছো। আমি উমামা মনিরা, প্রভাষক, রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। আশা করছি তোমরা সকলে আমার সাথে থাকবে। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত ব্যাখ্যা করব, ভ্যান ডার ওয়ালস কর্তৃক আদর্শ গ্যাস সমীকরণকে বাস্তব সমীকরণে রূপান্তরকরণ, অ্যাসিড বৃষ্টির কারণ শনাক্ত প্রতিকার ব্যাখ্যা, অ্যাসিড ক্ষার সংক্রান্ত আর্হিনিয়াসের তত্ত্ব ব্যাখ্যা, ব্রনস্টেড-লাউরির তত্ত্ব ব্যাখ্যা, অম্ল ক্ষার সম্পর্কিত লুইস মতবাদ ব্যাখ্যা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে ডেফিনিশন অফ আইডিয়াল গ্যাস। যদিও এর সম্পর্কে তোমাদের পূর্বে ক্লাস নেওয়া হয়েছে, তাও আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ডেফিনেশন অফ আইডিয়াল গ্যাস বা আইডিয়াল গ্যাসের সংজ্ঞা। আদর্শ গ্যাস কাকে বলে? বাস্তবে কোনো গ্যাসই আদর্শভাবে আচরণ করে না। এই কারণে আদর্শ গ্যাস শব্দটিকে কাল্পনিক বলা হয়। যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস চাপ ও অ্যাভোগাড্রো সূত্র সঠিকভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। অথবা যেসব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। অর্থাৎ আদর্শ গ্যাস আমরা সেই গ্যাসকে বলবো যে গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েল, চার্লস চাপ এবং অ্যাভোগাড্রো সূত্রগুলো সঠিকভাবে মেনে চলবে, অথবা পিভি সমান সমান এনআরটি সমীকরণটি মেনে চলবে। আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে, দেখি সেগুলো কি। আদর্শ গ্যাস সমূহ সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস চাপ ও অ্যাভোগাড্রো সূত্র সঠিকভাবে মেনে চলে। ২ নাম্বার, আদর্শ গ্যাস সমূহের স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপের গুণফল একটি ধ্রুবক। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় পিভি এর বিপরীতে পি এর লেখচিত্র অঙ্কন করলে উহা একটি সরল রেখায় পরিণত হয়। ৩ নাম্বার হচ্ছে স্থির চাপে আয়তনের বিপরীতে তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করা হলে একটি বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। এখানে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে এক্স অক্ষে পি এবং ওয়াই অক্ষে পিভি কে অঙ্কন করা হয়েছে। এবং আদর্শ গ্যাসের জন্য আমরা একটি সরলরেখা পেয়েছি। এই যে এই সরলরেখাটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পেয়েছি। এই চিত্রটি তোমাদের পূর্বের ক্লাসে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, এই কারণে আমি আর ডিটেলসে গেলাম না, আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। এই স্ট্রেট লাইনে জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান হচ্ছে 1, এবং এই সরলরেখার উপরে জেড ইজ গ্রেটার দেন 1 এবং সরলরেখার নিচে জেড ইজ স্মলার দেন 1। ৪ নম্বর বৈশিষ্ট্য কি? স্থির চাপে কোনো আদর্শ গ্যাসকে যদি -273°C টেম্পারেচারে নিয়ে যাওয়া হয় তাহলে গ্যাসটির আয়তন শূন্য হবে। ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসগুলোর মধ্যে কোনো আকর্ষণ নাই এবং ধারকের আয়তনের তুলনায়
গ্যাসগুলোর প্রকৃত আয়তন অতি নগণ্য। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসের আন্তঃশক্তি তার আয়তনের উপর নির্ভরশীল নয়। বাস্তবে কোনো গ্যাসই আদর্শভাবে আচরণ করে না। সুতরাং যে সকল গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। এখন আমরা দেখব বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস বা রিয়েল গ্যাস। যেসব গ্যাস পিভি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে না বা বাস্তবে যে গ্যাস পাওয়া যায় সেসব গ্যাসকে বাস্তব গ্যাস বলা হয়, যেমন অক্সিজেন, ফ্লোরিন ইত্যাদি। তবে নিম্নচাপ বলতে এখানে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপের নিচে বোঝানো হয়েছে। তবে নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ পিভি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে। কিন্তু উচ্চ চাপ এবং নিম্ন তাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতি প্রদর্শন করে। সুতরাং আমরা বাস্তব গ্যাস কাকে বলে দেখলাম, যে সমস্ত গ্যাস পিভি সমান সমান এনআরটি সমীকরণ বা গ্যাসীয় সূত্রগুলো মেনে চলে না এবং বাস্তবে যে সমস্ত গ্যাসকে পাওয়া যায় সেই সমস্ত গ্যাসকে বাস্তব গ্যাস বলা হয়। এখন আমরা দেখব বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। বাস্তব গ্যাস যে সমস্ত গ্যাস গ্যাসীয় সূত্র মেনে চলে না এবং যাদের বাস্তবে পাওয়া যায় তাদের বাস্তব গ্যাস বলা হয়, যেমন নাইট্রোজেন একটি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস যে সমস্ত গ্যাস গ্যাসীয় সূত্র মেনে চলে এবং যাদের বাস্তবে পাওয়া যায় না তাদের আদর্শ গ্যাস বলা হয়। 2 নম্বর পার্থক্য কি? বাস্তব গ্যাস সমূহ পিভি সমান সমান এনআরটি সমীকরণ অনুসরণ করে না, আর আদর্শ গ্যাস সমূহ পিভি সমান সমান এনআরটি সমীকরণ অনুসরণ করে। 3 নম্বর পার্থক্য হচ্ছে বাস্তব গ্যাস সমূহ বাস্তবে পাওয়া যায় আর আদর্শ গ্যাস সমূহের বাস্তবে কোনো অস্তিত্ব নাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তব গ্যাস সমূহের মধ্যে বাস্তব গ্যাস সমূহের অণুগুলোর মধ্যে অতি দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান আছে। বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে অতি দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান আছে, আর আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে অতি দুর্বল প্রকৃতির কোন রকম আকর্ষণ বল বিদ্যমান নেই। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে বাস্তব গ্যাস সমূহের আকার বড় হয়ে থাকে আদর্শ গ্যাসের অণুগুলো থেকে। এখন আমরা যদি ছক আকারে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য দেখি তাহলে দেখব বাস্তব গ্যাস পিভি সমান সমান এনআরটি সমীকরণ অনুসরণ করে না। আদর্শ গ্যাস সমূহ পিভি সমান সমান এনআরটি সমীকরণ অনুসরণ করে। বাস্তব গ্যাস সমূহ বাস্তবে পাওয়া যায়, আদর্শ গ্যাস সমূহ বাস্তবে পাওয়া যায় না। বাস্তব গ্যাস সমূহের অণুগুলোর মধ্যে অতি দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান আছে, কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল অনুভূত হয় না বা বিদ্যমান নেই। বাস্তব গ্যাস সমূহের আকার কিছুটা বড় হয়ে থাকে আদর্শ গ্যাসের অণুগুলো থেকে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো বাস্তব গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস কর্তৃক আদর্শ গ্যাস সমীকরণকে বাস্তব সমীকরণে রূপান্তরকরণ।
আমরা আহ বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যখন পার্থক্যটা করি তখন দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের মাথায় রাখতে হবে এবং দুটা পার্থক্যের উপর ভিত্তি করে এই সমীকরণটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই দুটো পার্থক্য কি কি? বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান থাকে, কিন্তু আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো দুর্বল প্রকৃতির আকর্ষণ বল অনুভূত হয় না। এটা একটা আমাদের ফ্যাক্টর মনে রাখতে হবে। সেই সাথে আরেকটা ফ্যাক্টর হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলোর আকার কিছুটা বড় হয়ে থাকে আদর্শ গ্যাসের অণুগুলোর আকার থেকে। তাহলে আমরা দেখি ভ্যান ডার ওয়ালস কর্তৃক আদর্শ গ্যাস সমীকরণকে বাস্তব সমীকরণে রূপান্তরকরণ। ভ্যান ডার ওয়ালস গ্যাসের গতিতত্ত্বের আয়তন এবং আকর্ষণ বিকর্ষণ সম্পর্কিত স্বীকার্য দুটি সংশোধন করেন এবং এর দ্বারা আদর্শ গ্যাস সমীকরণকে সংশোধন করেন। এই সমীকরণটিকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়। ভ্যান ডার ওয়ালস বলেন, বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস সমীকরণকে অনুসরণ করে না। আয়তন সংশোধন করা হয় যেভাবে ভ্যান ডার ওয়ালস বলেন, সামান্য হলেও গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন আছে। তার বক্তব্য মতে গ্যাস অণুসমূহের মুক্তভাবে বিচরণের স্থানকে গ্যাসের সংশোধিত আয়তন হিসেবে গণ্য করা হয়। গ্যাস ধারের অভ্যন্তরীণ আয়তন বা গ্যাস কর্তৃক দখলকৃত আয়তন হতে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল হবে গ্যাসের মুক্ত বিচরণের স্থান। সুতরাং সংশোধিত আয়তন হলো গ্যাস ধারের অভ্যন্তরীণ আয়তন মাইনাস গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। মনে করি গ্যাস পাত্রের অভ্যন্তরীণ আয়তন ভি এবং গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন বি। সুতরাং সংশোধিত আয়তন হলো ভি মাইনাস বি। এখানে ছোট হাতের দিকে সহ আয়তন বলা হয়ে থাকে, যা কোনো চাপেই সংকুচিত হয় না। এই অবস্থায় আদর্শ গ্যাস সমীকরণে ভি এর স্থলে ভি মাইনাস এন বি আদর্শ আয়তন হবে। এখানে ভি পাত্রের আয়তন এবং এন বি আয়তন সংশোধন। এভাবে ভ্যান ডার ওয়ালস গ্যাসের গতীয় তত্ত্বে বর্ণিত গ্যাস আয়তন স্বীকার্যটি সংশোধন করেন। এরপর তিনি গ্যাসের আকর্ষণ সম্পর্কিত স্বীকার্যটিও সংশোধন করেন। ভ্যান ডার ওয়ালসের মতে প্রকৃত বা বাস্তব গ্যাস সমূহের মধ্যে আকর্ষণ আছে। গ্যাস পাত্রের মধ্যবর্তী কোনো অণুর প্রতি তার চতুর্দিকের আকর্ষণ সমান থাকে বলে ওই মধ্যবর্তী অণুর চাপ পাত্রে তেমন অনুভূত হয় না। এখন চিত্রটা খুব সুন্দরভাবে লক্ষ্য করো। দেওয়ালে আঘাতকারী অনুচ্ছেদ লক্ষ্মী অন্তর্মুখী টান আছে। তোমরা এখন 2 নম্বর চিত্রটি লক্ষ্য করো। গ্যাসের মধ্যকার অভ্যন্তরীণ অণুর সমতাপ্রাপ্ত আকর্ষণ। এই চিত্রটি বাস্তব গ্যাসের অণুগুলোর জন্য অঙ্কন করা হয়েছে। এখানে এ এবং বি হচ্ছে বাস্তব গ্যাসের অণুসমূহ। আমি আগেই বলেছি যে বাস্তব গ্যাসের অণুগুলো আকার কিছুটা বড় হয়ে থাকবে। এখানে এ হচ্ছে এক টাইপের অণু এবং বি হচ্ছে আরেক ক্যাটাগরির অণু। এই অণুর আকার বড় হওয়া সত্ত্বেও যেহেতু অন্যান্য অণু অর্থাৎ বি টাইপের অণুর সাথে তার দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান আছে, তাই এই টাইপের অণুটি তার সর্বোচ্চ ক্ষমতা দেওয়ালে প্রেরণ করতে পারছে না।
কারণ তার কিছুটা পিছুটান রয়েছে। ফলে আমরা যে পি আউটপুটটা দেখি সেটা আসলে পি আউটপুট না। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি সমান সমান পি আউটপুট, মানে আমরা যেহেতু আদর্শ গ্যাস খুবই ছোট এবং অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিদ্যমান থাকে না, তাই ছোট হওয়া সত্ত্বেও সে তার পুরো ক্ষমতা দিয়ে দেওয়ালের গায়ে ধাক্কা দিতে পারে, ফলে পি সমান সমান পি আউটপুট হয়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা ঘটে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি সমান সমান আর পি পি সমান সমান পর্যবেক্ষিত চাপ থাকবে, পি সমান সমান পি ইনপুট প্লাস পি আউটপুট থাকবে। আমি পরে এই জিনিসটা আরো পরিষ্কার করে ব্যাখ্যা করছি। অর্থাৎ পি সমান সমান পি আউটপুট প্লাস পি ইনপুট হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। যে গ্যাস অণুটি পাত্রের গাত্রের নিকটে থাকে তার পিছুটানের জন্য প্রকৃত বা বাস্তব গ্যাস অণুসমূহ যে শক্তি বা তীব্রতা নিয়ে গ্যাস ধারে চাপ প্রয়োগ করতে পারত, আকর্ষণ হেতু এই চাপ কম অনুভূত হয়। জোহান্স ভ্যান ডার ওয়ালসের মতে আকর্ষণের কারণে যে পরিমাণ চাপ কম হয়, ইহা পর্যবেক্ষিত চাপের সাথে যোগ করে দিলে গ্যাসের আদর্শ চাপ পাওয়া যাবে। অর্থাৎ প্রকৃত চাপ পি সমান সমান আদর্শ চাপ পি মাইনাস ছোট হাতের পি। এখানে আদর্শ চাপ পি কে বলা হয়েছে পি আদর্শ, সংশোধিত চাপকে ছোট হাতের পি দ্বারা উল্লেখ করেছে এবং পর্যবেক্ষিত চাপ বা প্রকৃত চাপকে বড় হাতের পি দ্বারা উল্লেখ করেছে। তাহলে পি আদর্শ সমান সমান বড় হাতের পি প্লাস ছোট হাতের পি, অর্থাৎ আদর্শ চাপ সমান সমান পর্যবেক্ষিত চাপ প্লাস চাপ শুদ্ধি। চাপ শুদ্ধি বা ছোট হাতের পি অন্তর্মুখী টানের জন্য গ্রহণ করা হয়েছে। গ্যাস অণু পাত্রের দেওয়ালে ধাক্কা মারার পূর্ব মুহূর্তে এইরূপ অন্তর্মুখী টানের সম্মুখীন হয়। এই টান সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর উপর নির্ভরশীল। এখন সংঘর্ষে অংশগ্রহণকারী অণুগুলোর চতুর্দিকের অণুর সংখ্যার পিছু টান বা অন্তর্মুখী টান গ্যাসের ঘনত্বের সমানুপাতিক। এখন আমরা দেখব বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়, কারণ অতি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় গ্যাস কর্তৃক অধিকৃত আয়তন বড় হাতের ভি এর মান অনেক বড়, ফলে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ বাই ভি স্কয়ার এবং পি যথাক্রমে পি ও ভি এর তুলনায় অতি নগণ্য, অর্থাৎ তখন উভয় পদই উপেক্ষা করা হয়। সুতরাং তখন উক্ত ভ্যান ডার ওয়ালস সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান আরটি তে রূপান্তরিত হয়। অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। অতি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় পিভি সমান সমান আরটি, অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। যে যে অবস্থায় প্রকৃত বা বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ১ নম্বর পয়েন্ট, উচ্চ তাপমাত্রায় গ্যাস অণু সমূহের বেগ অত্যাধিক থাকায়
তাদের পারস্পরিক আকর্ষণ বল তখন তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করে না। ফলে উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুসমূহের পারস্পরিক আকর্ষণ বলকে উপেক্ষা করা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ চাপে গ্যাসের আয়তন অধিক হওয়ায় গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন এত কম যে তখন তাকে উপেক্ষা করা হয়। এজন্য উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে প্রকৃত গ্যাস সমূহ আদর্শ গ্যাস সমূহের ন্যায় আচরণ করে। অতি উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় যখন চাপ যথেষ্ট পরিমাণে বেশি হয় তখন বড় হাতের ভি এর মান যথেষ্ট কম হয় এবং এরূপ অবস্থায় ছোট হাতের ভি এর মানকে বাদ দেওয়া যায় না। কিন্তু যেহেতু এরূপ অবস্থায় বড় হাতের পি এর মান খুব বেশি, এজন্য বড় হাতের পি এর তুলনায় এ বাই ভি স্কয়ার পদটি অত্যন্ত নগণ্য হয়। সুতরাং পি প্লাস এ বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান RT সমীকরণটি হয়ে যায় পি ইন্টু ভি মাইনাস বি সমান সমান RT বা পিভি সমান সমান RT প্লাস পিভি। এক্ষেত্রে পিভি এর মান RT অপেক্ষা পিভি পরিমাণ বেশি। চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মান বৃদ্ধি পেতে থাকে, ফলে পিভি এর মানও বৃদ্ধি পেতে থাকে। সুতরাং পিভি এর মান নিম্নতম হওয়ার পর চাপ বৃদ্ধির সাথে পুনরায় বৃদ্ধি পেতে থাকে। অতি নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতি নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় গ্যাস কর্তৃক অধিকৃত আয়তন ভি এর মান অনেক বড় হয়, ফলে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ বাই বি স্কয়ার এবং বি যথাক্রমে পি ও ভি এর তুলনায় অতি নগণ্য হয়, অর্থাৎ তখন উভয় পদই উপেক্ষা করা যায়। সুতরাং তখন উক্ত ভ্যান ডার ওয়ালস সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান RT তে রূপান্তরিত হয়, অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। অতি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় পিভি সমান সমান RT, অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হিলিয়াম, নিয়ন, হাইড্রোজেন গ্যাস সমূহ বাস্তব গ্যাস এবং এসব ক্ষেত্রে অণুর ভর অতিশয় কম বলে তাদের অণুসমূহের মধ্যকার আকর্ষণ বল ছোট হাতের এ খুব কম, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় তাদের ক্ষেত্রে আকর্ষণজনিত সংশোধনী পদ এ বাই ভি স্কয়ার নগণ্য। সুতরাং ভ্যান ডার ওয়ালস সমীকরণ হয় পিভি সমান সমান RT প্লাস পিভি, অর্থাৎ উক্ত গ্যাসের ক্ষেত্রে আয়তন সংশোধনী ছোট হাতের বি এমনকি নিম্ন চাপেও আকর্ষণ ঘটিত সংশোধনী পদ এর উপর প্রাধান্য বিস্তার করে। সংশোধনী পদ এ বাই ভি স্কয়ার নগণ্য হলে ভ্যান ডার ওয়ালস সমীকরণকে পিভি সমান সমান RT প্লাস পিভি লেখা যায়। পিভি বাই RT সমান সমান 1 প্লাস পিভি ডিভাইডেড বাই RT।
এখানে পি ভি বাই আর কে বলা হয় জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচন গুণাঙ্ক। পিভি বাই আর টি এর স্থানে আমরা জেড স্থাপন করলাম। জেড সমান সমান 1 প্লাস পিভি বাই আর টি। যেহেতু এখানে জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সব সময় একের চেয়ে বেশি, সেহেতু বলা হয় জেড বাই পি লেখচিত্র সব সময় আদর্শ গ্যাস রেখার উপরে থাকবে। এজন্যই হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায়ও প্রথম হতে চাপ বৃদ্ধির সাথে পিভি এর মান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। এখন আমরা দেখব প্রকৃত গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির প্রধান কারণ। প্রকৃত গ্যাস সমূহের মধ্যে এক ধরনের অতি দুর্বল প্রকৃতির আকর্ষণ বল বিদ্যমান থাকে, যাকে ভ্যান ডার ওয়ালস বলে। ফলে নিম্ন তাপমাত্রায় প্রকৃত গ্যাস সমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতি প্রদর্শন করে। কারণ উচ্চ তাপে গ্যাস অনুসমূহের বেগ বেশি থাকায় তাদের পরস্পর আকর্ষণ বলকে উপেক্ষা করা হয়। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অনুসমূহের নিজস্ব আয়তনকে পাত্রের মোট আয়তনের তুলনায় উপেক্ষা করা হলেও অতি উচ্চ চাপে যখন অল্প আয়তনে অসংখ্য গ্যাস অণু আবদ্ধ থাকে তখন গ্যাস অনুসমূহের আয়তনকে পাত্রের তুলনায় আর উপেক্ষা করা যায় না। অর্থাৎ উচ্চ চাপে প্রকৃত গ্যাস সমূহ উক্ত আদর্শ আচরণ হতে বিচ্যুতি হয়। আমরা এখন দেখব অ্যাসিড বৃষ্টি। আমি আজকে যে টপিকগুলো পড়ালাম সেগুলো সবই খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব অ্যাসিড বৃষ্টির কারণ শনাক্ত এবং প্রতিকার। তার আগে আমাদের জানতে হবে অ্যাসিড বৃষ্টি কাকে বলে। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বিভিন্ন উৎস হতে বায়ুমণ্ডলের নির্গত কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং SO2 বা সালফার অক্সাইড এর বেশিরভাগ পরিমাণ বায়ুর জলীয় বাষ্পের সাথে মিলিত হয়ে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিড হয় এবং শেষ পর্যন্ত বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে অ্যাসিডের এই পতনকে অ্যাসিড বৃষ্টি বলে। পানি ও জলীয় বাষ্প বিক্রিয়া করে প্রাকৃতিকভাবে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কিভাবে? নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো। পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করছে এবং সেই সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। H2O plus CO2 equal to H2CO3। এছাড়া বায়ুমণ্ডলে NOx বা নাইট্রোজেনের অক্সাইড নিম্নরূপে আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যেমন নাইট্রিক অক্সাইড যদি ওজনের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি করে NO2 plus O2। এই NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করে NO3 বা নাইট্রোজেন ট্রাই অক্সাইড তৈরি করে। এই NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ট্রাই অক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন পেন্টঅক্সাইড তৈরি করে বা ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড তৈরি করে। নাইট্রোজেন পেন্টঅক্সাইড পুনরায় পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এবং আমরা পূর্বে দেখেছি যে নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড যদি থাকে বৃষ্টির পানির সাথে তাহলে তাকে আমরা সেই বৃষ্টিটাকে বলবো অ্যাসিড রেন।
উৎপন্ন নাইট্রিক অ্যাসিড অধক্ষেপ হিসেবে অথবা অ্যামোনিয়া, লাইম প্রভৃতি ক্ষারের সাথে বিক্রিয়া করে পার্টিকুলেট নাইট্রেট হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসতে পারে। অনুরূপে সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড এ পরিণত হয়। NOx ও HCl এর উপস্থিতিতেই এরূপ জারণ প্রক্রিয়ার হার ত্বরান্বিত হয়। বিক্রিয়াটি লক্ষ্য করো, সালফার ডাইঅক্সাইড হাফ অণু অক্সিজেন প্লাস পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। সুতরাং কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি যৌগ প্রাকৃতিক এবং কৃত্রিম প্রক্রিয়ায় নির্গত পানির সাথে মিলিত হয়ে যে অ্যাসিডিক অধক্ষেপ সৃষ্টি করে তাই অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাসিড বৃষ্টিটা কাকে বলে এবং অ্যাসিড বৃষ্টিটা আসলে কিভাবে সৃষ্টি হয়। তোমরা এই দুটো চিত্র লক্ষ্য করো, এই দুটো চিত্র কি অবস্থা হয়েছে দেখো, চিত্রটি লক্ষ্য করো এবং চিত্রের মূর্তি দুটোর কোনটিতে অ্যাসিড বৃষ্টির প্রভাব পড়েছে তা একটু বলো, এবং মূর্তির উপর প্রভাবের বিক্রিয়াগুলো উল্লেখ করো। অ্যাসিড বৃষ্টির ফলে যে শুধু মূর্তি ক্ষয়প্রাপ্ত হয় তা নয়, গাছের পাতা এমনকি বনাঞ্চল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তোমরা এই চিত্রের মাধ্যমে সেটাই দেখতে পাচ্ছ। এখন আমি দেখব অ্যাসিড বৃষ্টির প্রতিকার। বায়ুমণ্ডলে SOx ও NOx দূষণ নিয়ন্ত্রণ করতে পারলেই অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রিত হবে। এজন্য নিম্নলিখিত পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জ্বালানি দহনকালে শক্তিকে সংরক্ষণ করা যেতে পারে যাতে SOx ও NOx এর নির্গমন কম হয়। 2, জ্বালানি গ্যাসের ডিসালফিউরেশন ও ডিনাইট্রিফিকেশন করে অথবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যা SOx ও NOx এর নির্গমনকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে। বর্তমানে ব্যবহৃত জ্বালানির বিকল্প জ্বালানি ব্যবহার করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সকল উৎস হতে NOx উৎপন্ন হয় তার নির্গমন পথে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে NOx রোধ করা যায়। এখন আমরা দেখব অ্যাসিড বৃষ্টির কারণ। অ্যাসিড বৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো মনুষ্য সৃষ্ট দূষণ ক্রিয়া। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের জন্যই অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয়। বায়ুতে মাত্রাতিরিক্ত প্রাইমারি দূষক NOx ও SOx হতে সৃষ্ট গৌণ দূষক। বায়ু প্রবাহের মাধ্যমে এই দুটো প্রাইমারি দূষক বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং বায়ুর আর্দ্রতা বা জলবিন্দুর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। উৎপন্ন অ্যাসিড দ্বয় অ্যাসিড বৃষ্টির মাধ্যমে অধক্ষিপ্ত হয়। অ্যাসিড বৃষ্টির জন্য সালফিউরিক অ্যাসিডের সবচেয়ে বেশি অবদান রয়েছে, তারপর নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অবদান সবচেয়ে কম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টির প্রতিকার এবং অ্যাসিড বৃষ্টির কারণ। এখন আমরা দেখব অ্যাসিড বৃষ্টি শনাক্তকরণ। নমুনা বৃষ্টির পানি সংগ্রহ করে তার মধ্যে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড আছে কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে বৃষ্টির পানিতে অ্যাসিড আছে কিনা। প্রথমে অ্যাসিড আছে কিনা তার নিশ্চিত হতে হবে। নমুনা পানিতে অ্যাসিড থাকলে সেই পানির নমুনা নিয়ে নাইট্রেট ও সালফেট শনাক্তকারী পরীক্ষা করলে বোঝা যাবে বৃষ্টির পানিতে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড আছে কিনা।
এখন আমরা দেখব পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রতিক্রিয়া বা প্রভাব। মানে অ্যাসিড বৃষ্টির ফলে কি কি প্রভাব সৃষ্টি হচ্ছে আমাদের নিজেদের উপর এবং পরিবেশের উপর। অ্যাসিড বৃষ্টির ফলে সুড়ঙ্গ, প্রাসাদ, কারুকাজ, খচিত অট্টালিকা, ভাস্কর্য প্রভৃতি নিদর্শন উপাদান, মার্বেল, লাইমস্টোন, মর্টার প্রভৃতি আক্রান্ত হয় এবং অ্যাসিডের সাথে চলে যায় বলে এসব অট্টালিকার উজ্জ্বলতা নষ্ট হয়। নিম্নের বিক্রিয়াটি লক্ষ্য করো। ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফুরিক অ্যাসিড সমান সমান ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টি মাটির অম্লতা পরিবর্তনের মাধ্যমে জলীয় রসকে দূষিত করে, ফলে উদ্ভিদ পানির ক্ষতি হতে পারে। গাছের পাতা নষ্ট হয়ে বনজ সম্পদ ধ্বংস হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পুকুর, জলাশয়, লেক প্রভৃতির পানির পিএইচ পরিবর্তনের ফলে শস্যক্ষেত্র, বনাঞ্চলের ক্ষতি সাধন, বীজের অঙ্কুরোদ্গম ও আলোক সংশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। পানিতে অধিক অম্লত্বের কারণে মাছ মরে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং খুব সম্ভবত প্রজনন ক্ষমতা হ্রাস পায়। পিএইচ হ্রাসের কারণে মাছের ডিমের হ্যাচিং বাধাপ্রাপ্ত হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পানির অম্লত্বের ফলে ভারী ধাতু যথা সীসা, ক্যাডমিয়াম, তামা এবং দস্তার ঘনত্ব সহ্য সীমা অতিক্রম করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের ক্ষেত্রে ফুসফুস, চামড়া, চুল প্রভৃতি অ্যাসিড বৃষ্টি দ্বারা ক্ষতি হতে পারে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে কেঁচো এবং উপকারী আণুবীক্ষণিক জীব মারা যায়, ফলে মৃত্তিকা অনুর্বর হয়ে পড়ে। সুতরাং আমরা দেখছি যে অ্যাসিড বৃষ্টির ফলে কত কিছু ক্ষতি হতে পারে। অট্টালিকা, মাটির অম্লতা পরিবর্তিত হতে পারে, পুকুর, জলাশয়, লেক প্রভৃতি পানির পিএইচ পরিবর্তন হতে পারে, শস্যক্ষেত্র, বনাঞ্চলের ক্ষতি সাধন হয়, বীজের অঙ্কুরোদ্গম, আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, মাছের প্রজনন কমে যায়, মাছের বৃদ্ধি ব্যাহত হয়, মাছ মারা যায়, মানুষের ক্ষেত্রে ফুসফুস, চামড়া, চুল প্রভৃতি অ্যাসিড বৃষ্টি দ্বারা ক্ষতি হতে পারে। এমনকি অ্যাসিড বৃষ্টির ফলে উপকারী আণুবীক্ষণিক জীব মারা যায়, কেঁচো মারা যায়, এমনকি মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, তারপরে অ্যাসিড বৃষ্টির শনাক্ত, প্রতিকার, অ্যাসিড বৃষ্টি শনাক্ত, প্রতিকার, অ্যাসিড বৃষ্টির প্রতিক্রিয়া ইত্যাদি। এবং আমি আজকে যেগুলো পড়ালাম সেগুলো আশা করছি সবই বুঝতে পেরেছো। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কোন কোন ক্ষেত্রে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সেটাও তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব অ্যাসিড ক্ষার সংক্রান্ত আর্হেনিয়াস তত্ত্ব, আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেস। আর্হেনিয়াস অ্যাসিড যেসব হাইড্রোজেনধারী যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাদের আর্হেনিয়াস অ্যাসিড বলা হয়। এই হাইড্রোজেন আয়ন দ্রবণের পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন বা H3O+ তৈরি করে। মূলত এই হাইড্রোনিয়াম আয়নই নীল লিটমাসকে লাল করে। তাহলে আর্হেনিয়াস অ্যাসিড কাকে বলছি? হাইড্রোজেনধারী যৌগ হবে এবং পানিতে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করবে, সেই সমস্ত যৌগকে আমরা
আর্গিনিয়াস অ্যাসিড বলছি। একটা উদাহরণ দেখো, HCl কে যদি আমি পানিতে যোগ করি তাহলে হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। হাইড্রোনিয়াম আয়ন প্রদান করা মানে সেটা হচ্ছে একটা আর্গিনিয়াস অ্যাসিড। এবার আমরা দেখবো আর্গিনিয়াস ক্ষারক। যেসব ধাতব হাইড্রোক্সাইডধারী যৌগ পানিতে হাইড্রোক্সাইড আয়ন দেয় তাদের আর্গিনিয়াস ক্ষারক বলা হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি আর্গিনিয়াস ক্ষারক। কেন? কারণ এই যৌগটি পানিতে হাইড্রোক্সাইড আয়ন দিতে পারে। এখানে হাইড্রোক্সাইড আয়নই লাল লিটমাসকে নীল করবে। বিক্রিয়াটি লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যা হচ্ছে আর্গিনিয়াস ক্ষারক, একে যদি আমি পানিতে দিই তাহলে সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, পানি থেকে যাবে, অর্থাৎ সে দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করছে। এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি আর্গিনিয়াস ক্ষারক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।